স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। কেউ হয়তো স্বপ্ন দেখে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল নিয়ে পড়বে, ইংরেজি নিয়ে পড়বে, ইকোনমিক্স নিয়ে পড়বে, বাংলা নিয়ে পড়বে কিংবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে। এ সমস্ত আরও স্বপ্নগুলোকে সত্যি করার জন্য প্রথম যে ধাপ সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সম্পর্কে খুব ভালোভাবে সুপরিচিত হওয়া। সেই লক্ষ্যেই ত্রয়ী পরিবার আমরা আয়োজন করেছি ধারাবাহিকভাবে তোমাদের বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ সিরিজ, যেখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র, সেগুলোর ধরন, সেগুলোতে কেমন প্রশ্ন হয় এবং কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়, কোন কোন টপিকগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, সেগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকে আমরা 2025-26 সেশনের ইংরেজি যে প্রশ্ন সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথম প্রশ্নে চলে যাই, এখানে আমরা দেখব যে প্রশ্নটা আসলে কোন টপিক থেকে হয়েছে, এই টপিকটা আসলে সহজ নাকি কঠিন, এটা আমরা একাডেমিক লাইফেই পড়ে ফেলতে পারি নাকি না, এটার জন্য আমাদের অ্যাডমিশন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখো প্রথম প্রশ্ন, ইফ দ্য মাইগ্রেন্টস হ্যাড টেকেন মোর প্রিকশনস দে ড্যাশ সার্ভাইভ। তো আমরা যদি প্রশ্নে কি চেয়েছে সেটা দিকে নাও তাকাই, আগে যদি দেখো অপশনগুলোর দিকে আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি উইল, would have, will have, যার অর্থ এখানে সবগুলোই কি অক্সিলারি ভার্ব, তাই না? আর অক্সিলারি ভার্ব যেহেতু এখানে আছে তার মানে নিশ্চয়ই প্রশ্নে এই যে সারভাইভড এটা আমার মূল ভার্ব। এখন এই যে ভার্বটা দেখো এটা কোন ফর্মে দেয়া আছে, V3 বা পাস্ট পার্টিসিপল, এবং এই বাক্যে একটা কি আছে দেখো, ইফ আছে। তাহলে প্রথম কথা আমাদের টপিক বুঝতে হবে। প্রশ্ন পড়েই তোমার সবার আগে কখনো, এটা একটা কমন স্ট্র্যাটেজি ভাইয়াপুরা যারাই দেখছো ক্লাসটা, কমন স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা ভর্তি পরীক্ষায় সবসময় তাড়াহুড়া করি সঠিক উত্তর খুঁজে বের করার, এবং এর ফলে আমাদের আসলে তখন সবগুলোকেই সঠিক বলে মনে হয়। তাই সবার আগে তোমার প্রথম কাজ হচ্ছে টপিক আইডেন্টিফাই করা, এরপর কিভাবে উত্তরে যেতে হবে আমি সেটা দেখাই দিব। সো আমরা যদি একটুখানি দেখি যে এখানে আমরা দেখতে পাচ্ছি মূল ভার্ব দেয়া আছে V3 ফর্মে, এবং অপশন থেকে আমরা দেখতেছি মডাল বা আমরা সহজভাবে বললে অক্সিলারি ভার্ব খুঁজে বের করতে হবে, আর বাক্যে আবার কি আছে, ইফ। তাহলে ভার্বের সাথে ইফ এর সম্পর্ক, তাহলে আমরা বুঝতেই পারতেছি টপিকটার নাম কি, টপিকটার নাম হচ্ছে কন্ডিশনালস, যেটা তোমরা অনেকেই ম্যাক্সিমাম ইনফ্যাক্ট প্রায় সবাই তোমাদের একাডেমিক লাইফে রাইট ফর্মস অফ ভার্ব যে টপিকটা আছে সেটার আন্ডারেই কিন্তু আমরা কন্ডিশনালটা পড়ে থাকি। তাহলে কন্ডিশনাল আবার জানি কত প্রকার আছে, 4 প্রকার আছে। কন্ডিশনাল আমরা জানি জিরো কন্ডিশনাল, আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে দেখো যেখানে আমরা V3 রূপে পাচ্ছি আমার মূল ভার্বটাকে, তাহলে V3 আসলে আমাদের একটা কন্ডিশনালেই বসে, সেটা কোনটা, থার্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালে বসে হচ্ছে V2, কারণ এটা পাস্ট টেন্সে হয়। থার্ড কন্ডিশনালটা হয় হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্টে তো অবশ্যই আমার মানে একটা হ্যাভ হ্যাজ হ্যাড ভার্ব লাগে, মানে পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড লাগে, পাস্ট পারফেক্টে হ্যাড লাগে একটা, কিন্তু যেহেতু এখানে মডাল থাকে তাই মডালের পরে শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ এরকম আমরা বসাই, তাই। তো তাহলে ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তো এটার প্রসঙ্গ এখানে নাই। এখন দেখো আমরা ইফ যুক্ত যে অংশটা, সেই ইফ যুক্ত অংশটাকে আমরা কোথায় পাচ্ছি, দেখো হ্যাড টেকেন, অর্থাৎ হ্যাড আছে, V3 আছে, যার অর্থ এখান থেকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে দেয়া যে বাক্য সেটা কিসে আছে, পাস্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত ইফ ক্লজ যদি থাকে তাহলে পরবর্তী রেজাল্ট অংশে আমরা কি করি, মডালের সাথে হ্যাভ তারপরে V3 যুক্ত করি। তাহলে মডাল এখানে দেখো উইল শুধু মডাল ভার্ব বসবে না, মডালের সাথে কি লাগবে, হ্যাভ লাগবে। উড আবারও শুধু মডাল, তাহলে এটাও বসতেছে না। এবার দেখো আছে উইল হ্যাভ আর আছে উড হ্যাভ। আমরা জানি মডেলে কখনোই মানে জিরো আর ফার্স্ট কন্ডিশনালে ফিউচার টেন্সের সম্পর্ক আছে। সেকেন্ড বা থার্ড কন্ডিশনাল এই যে এই দুইটা যেটা আছে আমরা খুব ভালো করে জানি এই দুইটাই কোন টেন্স নির্দেশ করে, পাস্ট। একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। তাহলে যেহেতু অলরেডি পাস্ট পারফেক্ট পেয়েছি, ফিউচার আসার কোনো সম্ভাবনা নাই, তাই আমরা এখান থেকে কোনোভাবে উইল কেও নিতে পারবো না। কারেক্ট অ্যান্সার উড হ্যাভ।
তাহলে এই প্রশ্নটা যেভাবে সমাধান করেছি সেটাও যদি কেউ একটু ভালো করে লক্ষ্য করে, তুমি দেখতে পারবা আমরা সঠিক উত্তর খুঁজতে যাই নাই, আমরা কোনটা ভুল কোনটা কোনোভাবেই উত্তর হবে না সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করেছি। তুমি যদি ভুলটাকে বাদ দাও, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা তোমার কাছে একটাই উত্তর সঠিক হিসেবে চলে আসছে। কখনো কখনো দুইটার মধ্যে তোমার কনফিউশন হতে পারে, তো সেটা কিভাবে সলভ করা যাবে সেটাও আমরা আজকে দেখবো ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা প্রশ্নে। আসো পরের টপিকে চলে যাই। শি লিনড ড্যাশ দ্য ওয়াল গ্যাসপিং ড্যাশ ব্রেথ। সো শূন্যস্থানে কি বসবে সেটা জানতে চেয়েছে। এখানে যদি অপশনগুলা দেখো, অপশন দেখলে তোমার কাছে এক বাক্যেই চলে আসতেছে কোনটা, প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের প্রশ্নগুলো সাধারণত দুইভাবে আমরা আসতে দেখি। এক হচ্ছে পিওর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আছে বিভিন্ন শব্দের সাথে যে এটার সাথে এটাই বসে, এরকম যেই ক্ষেত্রগুলো আছে তোমরা তো এগুলো পুরো একাডেমিক লাইফে সেই 6-7 থেকে মুখস্থ করে থাকো। আবার কখনো কখনো অর্থের বেসিসেও আসে। সো এইখানটায় যদি আমরা একটু দেখি, এইখানে মূলত এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার যে কনসেপ্ট সেটা এখানে তোমার কাজে দিবে। যেমন লিন মানে হচ্ছে হেলান দেয়া। তো কোনো কিছুতে ভর দিয়ে হেলান দেয়া, কোনো কিছুতে ভর দিয়ে হেলান দেয়া, সেই অর্থে লিন এগেনস্ট। এবং এই প্রিপোজিশনটা তোমাদের মূলত মেমোরাইজিং অংশ থেকেই আসতেছে, কারণ এই লিন এগেনস্ট এটার মানে যে হেলান দেয়া, কোনো কিছুতে ভর দিয়ে হেলান দেয়া, এটা তুমি না জানলে পরীক্ষার হলে আসলে তুমি বসে বসে কি করতে পারবা না কোনো অবস্থাতেই, মানে কি বলে এটাকে, ওখানে থিসিস করে অ্যান্সার করতে কখনোই পারবা না। এখন দেখো সুবিধা প্রশ্নের কোথায় সেটা যদি একটু তাকাও, দেখো এইখানে দুইটা তো শূন্যস্থান, এখানে একটা এখানে একটা। তো এই প্রশ্নগুলোকে খুব কমনলি বিভিন্ন ধরো কোচিং সেন্টার যেগুলো আছে বলে খুব কঠিন এই সেই। আমি তোমাদেরকে একটা তথ্য দিচ্ছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার যে প্রশ্ন হয় এটা সহজ বলাটা অবশ্যই ভুল হবে, কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড হয়। অর্থাৎ এর থেকে স্ট্যান্ডার্ড মানে তুমি আসলে এলোমেলো বা একেবারে অ্যাবসার্ড কোনো টপিক থেকে তুমি ঢাবিতে প্রশ্ন পাবা না বললেই চলে। হয়তো অনেক ক্ষেত্রে এক আধটা প্রশ্ন চলে আসে, বাংলার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে একেবারে খুব বেশি গভীর অনুধাবনমূলক দুই একটা প্রশ্ন দিয়ে দেয়। ইংরেজির ক্ষেত্রে বা জিকের ক্ষেত্রে তুলনামূলক এই জায়গাটা কম, 2-4-5 বছরে একটা দুইটা প্রশ্ন হয়তো চলে আসে। বাট মনে রাখলে, মানে তুমি যদি এটা মনে রাখো তাহলেই চলবে, তো তোমার চান্স পাইতে কিন্তু 15তে 15 পাওয়ার কোনো দরকার নাই। তবে কেউ যদি চায়, ইনফ্যাক্ট যারা ভালো করে তারা কিন্তু ম্যাক্সিমামই 14-15 করেই পায়। সো এই জায়গাটায় দেখো আমরা যদি একটা জানি লিন এগেন্স্ট, তাহলে পরে গ্যাসপিং মানে হচ্ছে হাঁপানো। সো সে দেয়ালের এগেইনস্টে বা দেয়ালের বিপরীতে হেলান দিয়ে বা হেলান দিল শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য, একদম হাঁপাচ্ছে সে, মানে ধরো দৌড়ে আসছে কোথাও থেকে। তাহলে পরে গ্যাসপিং ড্যাশ ব্রেথ, ধরো তুমি গ্যাসপিং এর অর্থই জানো না, তাহলে তুমি আমাকে বলো তো ভাইয়া গ্যাসপিং এর অর্থ তুমি জানো না, কিন্তু তাহলে পরে কি বসবে তুমি বুঝতেছো না। এখন তুমি দেখো এখানে অন বাই অন, তার মানে তুমি একটাও যদি জানো লিন এগেইনস্ট, তাহলে পরেরটার তো তোমার আর দরকার পড়তেছে না, কারণ আর কোথাও এগেইনস্ট নাই। তাহলে তুমি অন্যটা খুঁজবা কেন? অবশ্যই চোখ বন্ধ করে অপশন এ আমাদের অ্যান্সার। এখন যদি অবশ্যই আরেকটাতে এগেইনস্ট থাকতো তখন একটা কনফিউশন হতো, তখন আমরা ওই যে বললাম দুইটার মধ্যে কোনটা নিব সেটার নলেজ যদি আবার কেউ চায়, তাহলে দেখো যখন তোমাকে যে বললাম অর্থ যদি জানা থাকে, গ্যাসপিং মানে হচ্ছে, বাই দা ওয়ে এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখবা অনেক জায়গায় অনেক ভিডিওতে বা তোমাদের ওই যে ক্লিক বেইট বলি না আমরা একটা জিনিসকে, যে ভিউ বাড়ানোর কৌশল, যে এরকম কোনো কিছু বললো যে মাত্র 5 মিনিটেই শিখুন সেন্টেন্স মেকিং, শব্দের অর্থ না জেনেও নির্ধারণ করুন শব্দের পার্টস অফ স্পিচ। ভাই এগুলা ভুলভাল কথাবার্তা। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে কিছু শব্দ আছে যে শেষে টিআইওএন দেখলে বা এনইডবলএস দেখলে নাউন হয়, অমুক হইলে তমুক হয়, বাট এটাও 100% কিন্তু ইফেক্টিভ কোনো ওয়ে না। তাই তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কাছে আমাদের তরফ থেকে অনেক বড় একটা রিকোয়েস্টের জায়গা, ভোকাবুলারির দিকে খুব 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 বেশি করে নজর দাও। বিশেষ করে তোমাদের একাডেমিক লাইফে এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতেই কিন্তু তোমাদের উচিত তোমরা যেভাবে পারো যতভাবে পারো বেশি বেশি করে ভোকাবুলারি শিখবা। ভোকাবুলারি যে তোমাকে শুধু মেমোরাইজিং পার্টে হেল্প করবে তা না, গ্রামার অংশেও প্রশ্নের অর্থ বুঝতে তোমার এই ভোকাবুলারিগুলো কিন্তু হেল্প করবে। তাহলে গাসপিং
তাহলে কোনো কিছুর জন্য হাঁটু, তাহলে শ্বাস নেয়ার জন্য, সেই অর্থে তখন তুমি জানতা যে ঠিক আছে ফর। তো অপশন এ আমাদের অ্যান্সার, আমরা এখান থেকে বুঝতে পারি। একটু অ্যানালাইসিস করলে বাদ দিয়ে গেলে আমরা উত্তর পেয়ে যাই। নেক্সট আপ দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই টপিকটার নাম যদি আমরা চিন্তা করি, এটাকে বলা হয় হচ্ছে, তোমরা অনেকে এটা জানো যে সেন্টেন্স কারেকশন। এখন সেন্টেন্স কারেকশন কোনো টপিক না, সেন্টেন্স কারেকশন হচ্ছে একটা কোয়েশ্চেন প্যাটার্ন। এই কোয়েশ্চেন প্যাটার্নে বিভিন্ন টপিক থেকে, এখানে নাউনের সমস্যা থাকতে পারে, প্রোনাউনের সমস্যা থাকতে পারে, ভার্বের সমস্যা থাকতে পারে, সিঙ্গুলার প্লুরালের সমস্যা থাকতে পারে, জেন্ডার রিলেটেড সমস্যা থাকতে পারে, প্যারালিজম থাকতে পারে, অর্থাৎ গ্রামারের এহেন কোনো টপিক নাই, এমনকি মেমোরাইজিং এর শব্দের ব্যবহার নিয়েও সেন্টেন্স কারেকশন কিন্তু হতে পারে। সো এইখানে আমরা 4টা বাক্য দেখতেছি, 4টা বাক্যের 4টাই আবার ডিফারেন্ট। এটা দুইভাবে হয়, কখনো কখনো এমন হয় যে তোমার একই বাক্য হুবহু দিয়ে 4 জায়গায় 4টা জায়গায় হয়তো উলট পালট আছে, তো তোমার তখন কিন্তু প্রশ্নটা তুলনামূলক সহজ। কিন্তু যখন 4টা ডিফারেন্ট কোয়েশ্চেন, তোমাকে খুব ভালোভাবে দেখতে হবে যে আসলে কোনটায় কোন জায়গায় ভুল আছে। আমরা যদি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো একটু পড়ি, দেখো প্রথম প্রশ্ন, জ্যোতি ফরবেড হিম টু গো টু দ্য মিটিং। তাহলে ফরবেড মানে নিষেধ করা, ফরবেড মানে কাউকে কোনো কিছু থেকে নিষেধ করা। এটা পাস্ট টেন্সে আছে, মূল শব্দটা হচ্ছে ফরবিড। ফরবিড থেকে ফরবেড আসছে। তোমরা ওই যে ন্যারেশনের সময় বেড হিম গুড বাই, ফরবেড হিম, এগুলা কিন্তু পড়ছো। তাহলে ফরবেড হিম টু গো, তো ফরবেড সামওয়ান টু ডু সামথিং, এটা কিন্তু একদম ঠিক আছে, কাউকে কোনো কিছু করতে নিষেধ করা। তবু আমরা আগেই সিদ্ধান্ত নিব না, আমরা পরে যে দেখি বাকি কোথাও কোনো কনফিউশন আসে কিনা। আসো আমরা একটু দেখি তো। 2 নম্বর বাক্য, দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট। যারা সামান্য কনসেপ্ট রাখি ইংরেজি শব্দ সম্পর্কে, তারা জানি ডেড শব্দটা কি। ডেড শব্দটা একটা নাউন। এখন তুমি বলো, ডেড যদি নাউন হয় তাহলে বাক্যে কোনো ভার্ব আছে? দ্য ড্রাইভার ডেড ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট নাকি ডাইড? যদি ডাই ভার্ব, সেখান থেকে পাস্ট টেন্সে ডাইড হতো, তাহলে এটা ঠিক ছিল, সো এটা ভুল। আমাল ইজ স্লিপিং ডিউরিং 2 আওয়ার্স। ডিউরিং মানে কোনো একটা নির্দিষ্ট সময়, যে আই ওয়াজ দেয়ার ডিউরিং উইন্টার, ইনের পরিবর্তে আসে। তাহলে অমল ইজ স্লিপিং ইন 2 আওয়ার্স, এটা কি হয় নাকি সময় ধরে ঘুমালে? একটু প্রথমত টেন্স জনিত ভুলই আমরা এখানে পাচ্ছি, যে হ্যাজ বিন হলে ভালো হতো, কিন্তু তারপরও যদি কন্টিনিউয়াসও তুমি করো, তারপরও দেখো এখানে ডিউরিং কোনোভাবেই আসে না। 2 আওয়ার্স একটা সময়কাল, তাহলে এখানে ফর হতে পারতো, যে ফর 2 আওয়ার্স, তাহলেও হতো। কিন্তু এখানে টেন্স জনিত ভুলও আছে, আমরা একটা পাচ্ছি, আবার শব্দের প্রিপোজিশনটা ভুল, একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছে। আবার ফাইনাল যে বাক্যটা আমরা দেখতে পারতেছি, দ্য হেন হ্যাজ লেইন আ ডজন এগস। এইখানে বিশাল বড় ঝামেলা কোনটা? বিশাল বড় ঝামেলা হচ্ছে লেইনে। এবং এটা যে ঝামেলা শুধু তা না, এইটা তোমাদের মাথা নষ্ট করে দেওয়ার মতন যথেষ্ট মানে শক্তিশালী একটা হচ্ছে প্রশ্ন, কেননা এই জায়গাটা একটা ঝামেলার জায়গা আছে। আসো আমরা কি ঝামেলা, কিভাবে সে ঝামেলা মিটানো যায়, সেটা আমরা একটু শিখে ফেলি। হ্যাঁ, দেখো বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে 3টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, একটুখানি আমি তোমাদেরকে দেখাতে চাই, একটু মনোযোগ দিয়ে আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, আমরা কনজুগেশন অফ ভার্ব কিন্তু পড়ি ছোটবেলা থেকেই, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো 3টা শব্দ আছে, যে 3টা শব্দ খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় সময় আমাদেরকে কনফিউজ করে দেয়। তো সেটা নিয়ে আমরা আজকে একটুখানি কথাবার্তা বলবো। দেখো প্রথম কথা হচ্ছে, একটা হচ্ছে লাই। লাই মানে যদি মিথ্যা বলা চিন্তা করি আমরা, সেটা একটা। তারপরে লাই, লাই মানে আমরা জানি শুয়ে থাকা, এটা একটা। আরেকটা আছে লে, যার অর্থ কোনো কিছুকে শুয়ে রাখা বা প্রতিস্থাপন করা, অথবা ডিম পাড়া, সেটাও হয়। সো এই 3টা কিন্তু খুবই কাছাকাছি এবং আমাদেরকে প্রায় সময় এটা কনফিউজ করে দেয়। আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। লাই মানে যদি মিথ্যা বলা হয়, তাহলে এটার পাস্ট ফর্ম হচ্ছে লাইড, পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে লাইড। লাই, লাইড, লাইড, ঠিক আছে। যদি লাই মানে শুয়ে থাকা হয়, তাহলে এটার পাস্ট ফর্ম হয় হচ্ছে লে, আর পাস্ট পার্টিসিপল হয় হচ্ছে লেইন। আর ডিম পাড়া বা রাখা অর্থে যেটা লে, লে কিন্তু দুইটা, পাস্টেও একটা লে আছে, প্রেজেন্টেও একটা লে আছে। প্রেজেন্টে যখন লে মানে কোনো কিছুকে রাখা,
ঠিক আছে, কোনো কিছুকে রাখা, যে আমি এই কলমটিকে টেবিলের উপর রাখলাম, তাহলে আই লে হচ্ছে আমার হচ্ছে এখানে প্রেজেন্ট টেন্স হলে লে হবে, আর পাস্ট বা পাস্ট পার্টিসিপল এখানে দুইটাই হয় হচ্ছে লেইড। ঠিক আছে, দুইটাই কি হবে? লেইড হবে। তাহলে মুরগি লেইন যদি হয় তাহলে লেইন অর্থ কি? শুয়ে থাকা পাস্ট পার্টিসিপলে। তাহলে মুরগি 1 ডজন ডিম শুয়ে থেকেছে, হইলো কিছু একটা? অবশ্যই না। তাই এইখানে এটাও কোনোভাবে হচ্ছে না। সো আলটিমেটলি আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু সেই অপশন এতে, যে জ্যোতি ফরবেড হিম, জ্যোতি নিষেধ করেছে কাকে? তাকে কি করতে? টু গো টু দ্য মিটিং, মিটিং এ যেতে তাকে নিষেধ করেছে। ঠিক আছে, তোমাদের জন্য খুবই একটা মজার একটা ট্রান্সলেশন আমি দিচ্ছি। তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই এই তিনটা যদি হচ্ছে তোমাদের মাথায় ঢুকে যায়, তাহলে তুমি একটা ইংরেজি বাক্যের ট্রান্সলেশন কমেন্ট বক্সে করবা, সবাই করবা, যারা যারা ভিডিও দেখতেছে, এটা তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, যে ছেলেটি শুয়ে শুয়ে ডিম পাড়া নিয়ে মিথ্যা কথা বলছিল। ছেলেটি শুয়ে শুয়ে ডিম পাড়া নিয়ে মিথ্যা কথা বলতেছিল। তাহলে লাই লাই লে সবই আসতেছে। ছেলেটি শুয়ে শুয়ে মিথ্যা কথা, ডিম পাড়া নিয়ে মিথ্যা কথা বলছিল। এটা ট্রান্সলেশন সবাই দিবা, আমি দেখবো। ঠিক আছে, ওকে। এরপরে দেখো অ্যান্টোনিম, সরাসরি ভোকাবুলারি রিলেটেড কোয়েশ্চেন। ভোকাবুলারি তোমরা তোমাদের একাডেমিক লাইফে যদি আগায় রাখতে পারো খুবই ভালো কথা, কেননা ভোকাবুলারি জিনিসটা অনেক ভাস্ট। এটা শুধু অ্যাডমিশন এসে কভার করাটা একটু কঠিন, তাই চেষ্টা করবা তোমরা যদি যতটুকু পারা যায় একাডেমিক লাইফে এগিয়ে রাখতে। সো আমাদের শব্দ দেয়া হয়েছে হচ্ছে ইমপ্রুডেন্ট। শব্দটা কি? শব্দটা হচ্ছে ইমপ্রুডেন্ট। ইমপ্রুডেন্ট শব্দের বাংলা অর্থ যদি তুমি চিন্তা করো, এটার বাংলা অর্থ হচ্ছে অবিবেচক। মানে কেউ যখন অবিবেচকের মতন কোনো কাজ করে, মানে কোনো কিছু চিন্তা করে না এটার ফলশ্রুতিতে কি হবে, হ্যাঁ কারো ক্ষতি হবে না কি হবে, এগুলো চিন্তা করে না, সেটাকে আমরা ইমপ্রুডেন্ট বলে থাকি। তাহলে ইমপ্রুডেন্টের অ্যান্টোনিম মানে কি? বিপরীত। এই জায়গাতেও আবার বাচ্চারা ভুল করে, পড়ে না অ্যান্টোনিম নাকি সিনোনিম জানতে চাইছে। এখন দেখো ইনজুডিশাস, ইনজুডিশাস মানেও কি? অবিবেচক বা অন্যায় কোনো সিদ্ধান্ত নেয়া। তাহলে এটা কি? সমার্থক হয়ে যাচ্ছে বাদ। হেজিট্যান্ট মানে কি? দ্বিধান্বিত, কোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। এখন তোমার সিদ্ধান্ত যদি অবিবেচনায় না করো, তুমি যদি বিবেচনা করে করো, তাহলে তো তোমার দ্বিধা থাকবে না, তুমি এক ঘড়িতেই সিদ্ধান্ত নিতে পারবা। তাহলে এটা হচ্ছে না। ওয়াইজ এসে দেখো, ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে জ্ঞানীও যেমন হয়, আবার জ্ঞানীরাই তো বিবেচক হয়, তাই না? তার মানে ওয়াইজ কিন্তু বিপরীত। তা আগেই না দেখায়, আমরা পরে দেখি রেকলেস। রেকলেস মানে কি? তোমরা জানো বেপরোয়া। তাহলে বেপরোয়া জিনিস বিবেচনা করে করা যায় না, তাইলে এটাও ভুল। ওই সি নাম্বার ওয়াইজ যেটা বিবেচক জ্ঞানী, সেটাই আলটিমেটলি উত্তর হচ্ছে। তাহলে আবারও দেখো, আমরা যদি অপশন বাদ দিতে থাকি তাহলে অনেকাংশে আমাদের কাজ সহজ হয়ে যায়। সো আবারও বলতেছি, হ্রাস করে সঠিক উত্তর না খুঁজে রাদার তুমি দেখো কোনটা কোনোভাবেই উত্তর হবে না। আসো পরের প্রশ্নে যাব। দেখো, টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মিনস, ব্যান্ড ওয়াগনে লাফানো। তাহলে ব্যান্ড ওয়াগন এই শব্দটাকে যদি আমরা একটু ভাঙি, বাই দ্য ওয়ে এটা কি ধরনের টপিক যদি চিন্তা করো, এটা হচ্ছে ইডিয়ামস থেকে আসতেছে, অর্থাৎ বাংলায় আমরা বাগধারা যেগুলা পড়ে থাকি ব্যাপারটা অনেকটা এরকম, ইডিয়ামেটিক ফ্রেজ। ঠিক আছে, সো ব্যান্ড ওয়াগন এই কথাটা আসছে মূলত দুইটা শব্দ থেকে, একটা হচ্ছে ব্যান্ড প্লাস একটা হচ্ছে ওয়াগন। তাহলে বেসিকলি জিনিসটা যেটা বলে, ওয়াগন হচ্ছে এমন গাড়ি যে গাড়িতে পিছনে, যে পিছনে খোলা গাড়ি, মানে যেখানে হচ্ছে মানুষ দাঁড়াইতে পারে, মানুষ দাঁড়ায় মনে করো কোনো মিছিল করে, আর এমন একটা ওয়াগন যেখানে কি ব্যান্ড ক্যারি করা। সো এই ব্যান্ড ওয়াগন শব্দটার যদি তুমি রুট চিন্তা করো কোথা থেকে আসছে, তো ব্যান্ড ওয়াগন আসছিল মূলত এখান থেকে, যে ওয়াগনে করে যখন একটা মিউজিক ব্যান্ড, ব্যান্ড বলতে তো দল, তো যখন গানের একটা দল দেখা যাচ্ছে, বাইরের দেশে এটা খুবই কমন, যে কনসার্ট করতে করতে যাচ্ছে বা একটা জায়গায় কনসার্ট করতেছে, একটা গাড়ির পিছনে দাঁড়ায় কনসার্ট করছে। বিশেষ করে আগে 70-80-র দশকে এটা খুবই কমন ছিল। তো এই ওয়াগন যেটা ব্যান্ড দলকে ক্যারি করে, সেটার নাম দিছিল ওরা ব্যান্ড ওয়াগন। আর ব্যান্ড দল এটা তো কি, মানে একটা ট্রেন্ডি জিনিস ছিল, যে ক্লাসিক্যাল মিউজিকের বাইরে ব্যান্ড মিউজিক এটা হচ্ছে একটা নতুন জিনিস। তার মানে ব্যান্ড ওয়াগন জিনিসটাই একটা ট্রেন্ডকে হচ্ছে কিছুটা তোমার রিলেট করে। তাহলে টু জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে তুমি ওই ওয়াগনে ঝাঁপায় পড়তেছো, তার মানে তুমিও কি
ট্রেন্ডে ঢুকে পড়তেছো, তুমিও ওই দলভুক্ত হয়ে যাচ্ছ। সো অপশনগুলো যদি এখন দেখো, মিস অ্যান অপরচুনিটি, জয়েন সামথিং পপুলার, তাহলে এই যে দেখো পপুলার মানে কি বিখ্যাত, ট্রেন্ডি জিনিসপত্র, তাহলে জয়েন সামথিং পপুলার। যেগুলা মেমোরাইজিং সেগুলার ক্ষেত্রে আবার তুমি অনেক ক্ষেত্রে অর্থ জানলে সরাসরি উত্তর করে দিতে পারবা, সেটার জন্য খুব বেশি পেইন তোমাকে নিতে হবে না। এর পরের প্রশ্নতে যদি আমরা আবার যে দেখি, দেখো দেয়া আছে ফাইন্ড দ্য ইনকারেক্ট স্পেলিং, তাহলে এখানে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। ইনকারেক্ট যেটা, অর্থাৎ প্রশ্ন থেকে আমাকে বের করতে হবে ভুল বানান কোনটা। সো এটা কিন্তু অনেকে মনে করে কারেক্ট স্পেলিং দেখে প্রথমটাই মনে করে কারেক্ট, প্রথমটাই দাগায় ফেলছে পরীক্ষার হলে যে তাড়াহুড়া। সো প্লিজ প্রশ্ন পড়তে হবে। আর স্পেলিং টপিকটা কোন টপিক, এটা হচ্ছে আমাদের মেমোরাইজিং যে টপিক, ঠিক আছে। সো সেই মেমোরাইজিং টপিক থেকে আসতেছে। তো এই মেমোরাইজিং টপিকগুলা আসলে দেখা যায় তুমি যদি আলটিমেটলি ইয়াতে ভালো হও, মানে তোমার যদি হচ্ছে ভোকাবুলারি যেটা আছে, অর্থাৎ শব্দের অর্থ যেটা আছে, সেটাতে যদি তুমি ভালো হও, তাহলে দেখা যাবে যে তোমার স্পেলিং এর এই সমস্যাটা একেবারে কোনো অসুবিধাই তোমার থাকবে না। কারণ তুমি যখন ভোক্যাব শিখবা, শব্দের অর্থ, সিনোনিম, অ্যান্টোনিম যখন তুমি শিখবা, তখন কিন্তু অটোমেটিক্যালি ওইটার তুমি যে বানানটা আছে, সে বানান কিন্তু তুমি অবশ্যই দেখবা, তাই না? তো বানান যখন তুমি দেখতেছো, তখন কিন্তু তোমার আর ওই জিনিসটা নিয়ে আলাদা করে প্র্যাকটিস করার বা পেইন খাওয়ার কিছু নাই। সো প্রথম অপশনটা যদি দেখো সারেপ্টিশাস, তাহলে এটা একটু হচ্ছে তোমার কি বলবো, রেগুলার ওয়ার্ডের বাইরের একটা ওয়ার্ড যদি তুমি মনে করো, তাহলে এটা হতে পারে। খুব একটা রেগুলার আমরা পাই না, বাট এটার বানানটাতেই ভুল আছে। মূলত সারেপ্টিশাস শব্দটা হচ্ছে এরকম, যেখানে আসলে বাংলা অর্থ যদি চিন্তা করো হয় হচ্ছে গোপনীয়, আর এটার বানানে দেখো এইখানে ডাবল আর, তাহলে এখানে কি একটা আর আছে, তাহলে এটাই ভুল, আর ভুলটাই আমার সঠিক উত্তর, তাহলে এ আমার সঠিক উত্তর। বাকি শব্দগুলো এমনি একটু চিন্তা করো। ট্রেপিডেশন, কোনো সমস্যা নাই, ট্রেপিডেশনের অর্থ হচ্ছে আতঙ্ক। তারপরে ইউবিকিউশাস, অর্থাৎ এটার অর্থ হচ্ছে সর্বত্র বিরাজমান, এরকম একটা অর্থ দাঁড়ায়, সর্বত্র, সরি, যেটা সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় থাকে, এরকম একটা কিছু। আর ফাইনালি ইনোকিউয়াস, এটা খুবই কমন শব্দ, অ্যাডমিশনে আসলে অ্যাটলিস্ট তুমি পাবা। নিরীহ, যেটার কোনো ক্ষতির কোনো কারণ নাই, যেটা একেবারে নিরীহ জিনিস। তাহলে সেই অর্থে অর্থ জানলে তুমি অবশ্যই শব্দের বানান সহই শিখবা, বাকিটা তোমার এমনিতেই হয়ে যাবে। পরের প্রশ্নে যাই। স্ট্রে ডগস ড্যাশ দেমসেলস ড্যাশ স্ক্র্যাপস, তাহলে এইখানে আমরা একটা দেখতেছি শূন্যস্থানে ভার্ব লাগবে, এখানে লাগবে হচ্ছে একটা প্রিপোজিশন। কিন্তু কিন্তু মজার বিষয় হচ্ছে পুরাটা একটাই টপিক। কি টপিক ভাইয়া? গ্রুপ ভার্ব। ঠিক আছে, গ্রুপ ভার্ব জিনিসটা হচ্ছে এমন, যখন ভার্বের সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে বিশেষ অর্থ প্রকাশ পায়, বিশেষ অর্থ প্রকাশ পায়, তখনই কিন্তু আমরা এটাকে বলে থাকি গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মতন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে নাউনের সাথে প্রিপোজিশনের সম্পর্ক, ভার্বের সাথে প্রিপোজিশনের সম্পর্ক, বা এমনিতে যে কোনো কিছুর সাথে প্রিপোজিশনের সম্পর্ককে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ফেলা যায়। কিন্তু ভার্বের সাথে স্পেসিফিক্যালি প্রিপোজিশনের যে সম্পর্ক, এই জায়গাটাকে আমরা গ্রুপ ভার্ব বলি। এখানেও বিশেষ বিশেষ অর্থের ব্যাপার। সো গ্রুপ ভার্বও আসলে একটা আমাদের মেমোরাইজিং টপিক। ঠিক আছে, তাহলে এই গ্রুপ ভার্বে এখানে যে জিনিসটা তোমার কাজে আসতেছে সেটা হচ্ছে ফিড অন। ফিড অন মানে খেয়ে বাঁচা, মানে কোনো কিছু খেয়ে বেঁচে থাকা, মানে এটার উপর নির্ভরশীল। যেমন ধরো গরু ঘাসের উপর নির্ভরশীল, এরকম ব্যাপার। তাহলে এখানে স্ট্রে ডগস, স্ট্রে ডগস মানে রাস্তার যে কুকুরগুলো আছে সেগুলো তাদের নিজেরা বেঁচে থাকে। স্ক্র্যাপস মানে ফেলে দেয়া জিনিসপত্র। ঠিক আছে, সো সেটা যদি চিন্তা করি, তাহলে ফিড অন কোথায় আছে? এখানে। এখানে অন যেহেতু আর কোনো একটাতেও নাই, তাহলে ফিডিং, ফেড, ফিড অন্য কিছু হওয়ার কোনো সুযোগই নাই। সি নাম্বার আমাদের কারেক্ট অ্যান্সার। মুখস্থ জিনিস, জানলে পারবা, না জানলে কিছু করার নাই, ব্যাপারটা অনেকটা এরকম। ওকে, খুবই সুন্দর কোয়েশ্চেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। একাডেমিক অ্যাডমিশন এমন কোনো জায়গায় নাই যেখানে এই টপিক আমরা পড়ি না। সাবজেক্টের সাথে ভার্বের যে সম্পর্ক, সাবজেক্ট বুঝে ভার্ব বসানো। তাহলে দেখো
এখানে কি আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যালং উইথটাই আমাদেরকে দেখতে হবে। সো এরকম বেশ কিছু কিন্তু ফ্রেজ আছে, অ্যালং উইথ এর পরে আর কি হয়, উইথ হয়, তারপরে আর কি হয়, টুগেদার উইথ আছে, তাই না? তারপরে আর কি আছে দেখো, মনে করে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, তারপরে হচ্ছে ইন অ্যাডিশন টু বা ইন অ্যাডিশন উইথ, তারপরে আর কি আছে দেখো, অ্যাকম্প্যানিড বাই, তারপরে আর কি আছে, ইনক্লুডিং। ঠিক আছে? সো এই যে শব্দ বা ফ্রেজগুলো আমরা দেখতেছি, এগুলো যখন দুইটা সাবজেক্টের মধ্যে বা দুইটা অংশের মধ্যে মাঝখানে থেকে যুক্ত করবে, তখন সব সময় ভার্ব ফার্স্ট সাবজেক্ট অনুসারে বসে। সো বেসিক্যালি ফার্স্ট সাবজেক্ট অনুসারে বসবে, তাহলে ফার্স্ট সাবজেক্ট দ্য প্লেয়ার্স, এখানে প্লেয়ার্স কি প্লুরাল, তার মানে ওপাশে আমার ভার্বটাকেও প্লুরালই রাখতে হবে, মানে এম ইজ এগুলো বসানো যাবে না, আর ওয়্যার এগুলো বসাইতে হবে। তবে আমরা যখন অ্যাডমিশনে তোমরা আসবা দেখাবো যে পরের অংশটা আসলে ভার্ব এর উপর প্রভাব ফেলতেই পারবে না, কারণ ওগুলো প্রিপোজিশনাল ফ্রেজের অংশ, ওগুলো হচ্ছে অ্যাডিশনাল অংশ, মূল একটাই। তো তবুও মনে রাখার সুবিধার্থে ফার্স্ট সাবজেক্ট যদি আমরা এটা চিন্তা করি, তাহলে প্লেয়ার্স প্লুরাল, তাহলে দেখো ড্যাশ টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে প্লুরাল কোথায় আছে যদি দেখো, এখানে ইজ সিঙ্গুলার, ওয়াজ সিঙ্গুলার, রিকোয়ার্স, এস বা ইএস তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথেই বসে, তাহলে সবগুলোই সিঙ্গুলার, একটাই এখানে আছে আর প্লুরাল, তাহলে আর রিকোয়ার্ড, তাহলে দ্য প্লেয়ার্স আর রিকোয়ার্ড টু অ্যাটেন্ড দ্য মিটিং, তাহলে প্লেয়ারদের মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। এখন কার সাথে, কিসের সাথে, এটা ইম্পর্টেন্ট না। ওকে, সো গ্রামার কোয়েশ্চেন, খুবই সুন্দর কোয়েশ্চেন। এইটাকে আমরা যদি চিন্তা করি, এটা আরেকটা মেমোরাইজিং টপিক, এবং এটাকে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ, যেটাকে আমরা বলতাম। তো দেখো, আ পারসন হু হেল্পস পিপল থ্রু চ্যারিটেবল কজেস, তার মানে চ্যারিটেবল মানে চ্যারিটি মানে কি, দাতব্য, তাই না? তার মানে দান রিলেটেড, দান করে, বিশেষ করে অর্থ দান করে যিনি হচ্ছে মানুষকে সাহায্য করেন। অপশনগুলো দেখো, অপটিমিস্ট আশাবাদী, তো টাকা দান করার সাথে আশাবাদের কোনো সম্পর্ক নাই। মিসানথ্রপিস্ট মানে হচ্ছে যিনি মানব কল্যাণে বা মানব জাতির উপরে আস্থা, ভরসা, বিশ্বাস রাখেন না, তাহলে এটা তো পুরাপুরি অন্য রিলেটেড জিনিস হয়ে যাচ্ছে। আইডিয়ালিস্ট মানে যিনি আইডিয়ালের উপর, প্রিন্সিপালের উপর, নীতি খুব মেনে চলেন, বাস্তবতা, সিচুয়েশনাল ডিমান্ড কিচ্ছু না, এই নীতিতে বিশ্বাসী, মানে এই নীতিতেই বিশ্বাসী। আমার হুট করে একটা খুব সুন্দর সিরিজের কথা মনে পড়ে গেল, মানি হাইস্ট, তোমরা অনেকেই দেখছো হয়তো, বিখ্যাত স্প্যানিশ সিরিজ মানি হাইস্টের মধ্যে ওখানকার যে মেইন যিনি থাকেন প্রফেসর, তাই তো, তো সার্জিও মার্কুইনা ওনার নাম, তো যাই হোক, তো এই প্রফেসর যে থাকে উনি হচ্ছেন একজন আইডিয়ালিস্ট, মানে যেই প্রিন্সিপাল, যে আইডিয়ালে উনি বিশ্বাসী, এর বাহিরে কোনো কিছু উনি করবেই না, সিচুয়েশনের কারণে যাই আসুক না কেন। তাহলে এই আইডিয়ালিস্ট এখানকার জন্য প্রযোজ্য না। ফাইনালি বাকি থাকে একটা ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট মানেই হচ্ছে জনহিতৈষী, জনহিতৈষী মানে যিনি অন্যের উপকার করেন, বিশেষ করে অর্থ সাহায্যের মাধ্যমে, তাহলে এটাকে আমরা পাচ্ছি ফিলান্থ্রপিস্ট। তারপরে দেখো, ড্যাশ দ্য ওয়াটার ওয়াজ সল্টি, গ্রামারের কোয়েশ্চেন, তার মানে এটা হচ্ছে আমরা কনজাংশন কিংবা এটাকে কানেক্টরও চিন্তা করতে পারো, কারণ কানেক্টরের কনজাংশন এক ধরনের কানেক্টর, আর দুইটাই হচ্ছে মূলত অর্থ দ্বারা যুক্তর যে বিষয়টা, আবার ক্লজ দ্বারা, দুইটা ক্লজকে কি অর্থে যুক্ত করছে সেটা এখানে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি অপশনগুলোর দিকে একটু তাকাই আর তার আগে মূল বাক্য পড়ি, দেখো, দ্য ওয়াটার ওয়াজ সল্টি, পানি ছিল লবণাক্ত, আই কুড নট ড্রিঙ্ক ইট, আমি পান করতে পারি নাই। তাইলে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, দুইটা ক্লজকে যুক্ত করতে তোমার লাগবে কি, কনজাংশন, তার মানে অপশনে যদি কোথাও প্রিপোজিশন থাকে সেটা কোনোভাবেই আসবে না। ঠিক আছে, ওকে ফাইন। এখন দুইটা ক্লজের মাঝখানে কনজাংশন দরকার। এবার যদি আমরা মিনিং এর দিকে তাকাই,
পানি লবণাক্ত ছিল, আমি পান করতে পারি নাই, তার মানে এটা কি আমার কারণ না? আমি যদি চিন্তা করি পানি লবণাক্ত, এটা হচ্ছে কারণ, আর আমি পান করতে পারি না এটা হচ্ছে কি আমার ফলাফল। তাহলে কারণ এবং ফলাফল বুঝাইতে আমরা কি আনতে পারি? অ্যাজ, সিন্স, তাই না? এখন দেখো দো অলদো, যে যদিও, এখন দেখো তো যদিও পানি লবণাক্ত ছিল পরে আমি পান করেছি, এমন যদি হইতো তাহলে দো অলদো আসতো, তাহলে এটা বাদ। কারণ ও তো পান করতে পারে নাই, তার মানে লবণাক্ত ছিল এই জন্য পান করতে পারে নাই। সো দো অলদো দুইটা বিপরীত তো না, এই জন্য দো অলদো আসতেছে না। অ্যাজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে কি ফলাফল না? অ্যাজ এ কনসিকুয়েন্স এটা বসতে পারে ফলাফলের সামনে। সো যদি এখানে শূন্যস্থান থাকতো যে দ্য ওয়াটার ওয়াজ সল্টি, কনসিকুয়েন্স ফলাফল হিসেবে আই কুড নট ড্রিঙ্ক ইট, তাহলে হতে পারতো, তাহলে এটা বাদ। এখন হেন্স আর সিন্স, হেন্স মানে সেহেতু, তাই, তাহলে এটাও কি ফলাফলের সামনে বসতে পারতো, ড্রিঙ্ক ইট, যেহেতু পানিটা লবণাক্ত ছিল সেহেতু আমি এটা খেতে পারিনি, সো ফলাফলের সামনে বসতে পারতো, তাহলে এটাও বাদ। কারণের সামনে তুমি সবসময় সাধারণত কি নিয়ে আসবা? অ্যাজ, সিন্স, বিকজ, আর কম্পাউন্ড সেন্টেন্স হলে ফরও বসতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সিন্স। তাহলে এইটা তুমি তো এইচএসসি তে কানেক্টর পড়তেছই, তাহলে ওই কনসেপ্ট দিয়ে কিন্তু তুমি এটা অ্যান্সার করে ফেলতে পারবা, একদম সহজ জিনিস। এরপরে দেখো হ্যাড আই বিন হিয়ার, তাহলে হ্যাড আছে, আবার V3 আছে, আবারও এখানে দেখো এটাও মূলত কন্ডিশনালেরই একটা রুল, এবং বিশেষ করে এটা কোন কন্ডিশনাল যদি চিন্তা করো স্পেসিফিক্যালি বললে এটা আমাদের থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনালে ইফ আই হ্যাড বিন এরকম যেমন লেখা যায়, আবার ইফটাকে অমিট করে দিয়ে এই হ্যাডটাকে সামনে এনেও লেখা যায়, এটা আরো স্মার্ট ওয়ে, মডার্ন ওয়ে। তাহলে হ্যাড আই বিন দেয়ার বা এই ধরনের কিছু একটা মনে করো, যা থাকে থাকুক। সো তাহলে হ্যাড আর V3 আছে, তার মানে এটা অবশ্যই থার্ড কন্ডিশনাল। তাহলে ওই পাশে কি হবে? আবারও আমার মডাল যা লাগে থাকবে, তারপরে হ্যাভ থাকবে, তারপরে V3 থাকবে। তাহলে মডাল প্লাস হ্যাভ প্লাস V3 কোথায়? একমাত্র এখানে। এখন তাহলে তোমার বাকিগুলা দেখার দরকারও নাই। হ্যাড আই বিন হিয়ার, আমি যদি এখানে থাকতাম, আই কুড হ্যাভ হেল্পড হিম, আমি তাকে সাহায্য করে থাকতাম, করতে পারতাম, এরকম একটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, ওকে। সো এই কন্ডিশনাল মানে আবারও রাইট ফর্মস অফ ভার্বের টপিক তুমি চিন্তা করতে পারো, যা কন্ডিশনাল যদি আমরা অ্যাডমিশনে আলাদাভাবে পড়াই, বাট তারপরে এটা কিন্তু বেসিক্যালি আসছে রাইট ফর্মস অফ ভার্ব থেকে। তারপর দেখো দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে ড্যাশ। ওকে, খুবই একটা আশ্চর্যান্বিত ঘটনা। ডিউতে এই দুইটা শব্দ, মূলত টপিকটাকে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে কমনলি মিসইউজড ওয়ার্ডস, মানে প্রায় আমরা যে শব্দগুলো নিয়ে ভুল করি, এইখানে মূলত শব্দ দুইটা হচ্ছে এফেক্ট ভার্সেস ইফেক্ট। আধুনিক গ্রামারে যদি ট্রেডিশনালি চিন্তা করো, তাহলে এফেক্ট হচ্ছে কেবলমাত্র ভার্ব, ইফেক্ট হচ্ছে কেবলমাত্র নাউন। তবে মডার্ন গ্রামারে নাউনের পাশাপাশি ইফেক্টকেও এখন ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু এফেক্ট নাউন হয় না, এফেক্ট শুধুই ভার্ব। যেটা ইন্টারেস্টিং পয়েন্ট যে 23-24 সেশনেও কিন্তু এই এফেক্ট ভার্সেস ইফেক্ট থেকে ডিউ থেকে প্রশ্ন আসছিল যে হাউ ডাজ পূর্ণিমাস লাইফস্টাইল এফেক্ট অথবা ইফেক্ট, এই টাইপের দিয়ে ওইখানেও সেন্টেন্স কারেকশন আকারে আসছিল। তাইলে সেটাই ঠিক 2 বছর পর আবার রিপিট হইলো। সো কোয়েশ্চেন হুবহু রিপিট হয় না ঠিকই, কিন্তু সেম প্যাটার্ন, সেম ধরনের প্রশ্ন বা কখনো কখনো একই ধরনের শব্দের ব্যবহার কিন্তু তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখবা শাফেল করে করে, পরিবর্তন করে করে কিন্তু বিষয়টা প্রায় সময় আসতে দেখা যায়। সো দেখো এইখানে দ্য ল্যাক অফ রেইন দিস ইয়ার মে, মে কি আমরা জানি মে হচ্ছে একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি। তার মানে এখানে তোমার কি লাগবে? মূলত প্রিন্সিপাল ভার্ব লাগবে। তাইলে আমরা যদি ওই ট্রেডিশনালি চিন্তা করি যে ভার্ব হিসেবে তো ইফেক্টকে আমরা নিতে পারবো না, তাইলে ইফেক্ট যেখানে আছে সেগুলাকে বাদ দিয়ে দাও। হ্যাভ অ্যাডভার্স এফেক্ট, অ্যাডভার্সলি এফেক্ট। এবার দেখো মে, ঠিক আছে, মে বসলো, মে মানে হতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে মে হ্যাভ থাকতে পারে, মে হ্যাভ থাকতে পারে। অ্যাডভার্স শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ না?
তার মানে অ্যাডভার্সলি হইলে অ্যাডভার্ব হতো, অ্যাডভার্স হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি থাকার কথা, এখানে একটা নাউন থাকার কথা। তার মানে মে হ্যাভ অ্যাডভার্স ইফেক্টস, ইফেক্টস মানে কি প্রভাব, আর এফেক্ট মানে প্রভাবিত করা, তাহলে মে হ্যাভ অ্যাডভার্স অ্যাডজেক্টিভের পরে নাউন থাকার কথা, কিন্তু এফেক্ট তো নাউন না, এখানে ইফেক্টস হতে পারতো, তার মানে এটাও আলটিমেটলি না। পয়েন্ট হচ্ছে মে অ্যাফেক্ট দ্য টোটাল অ্যাভেলেবিলিটি, মে অ্যাফেক্ট দ্য টোটাল মানে প্রভাবিত করতে পারে, তাহলে অ্যাফেক্ট আছে, তার সামনে দেখো এটা অ্যাফেক্ট যেহেতু ভার্ব, তো তার সামনে আমার অ্যাডভার্বও আছে, তাহলে সি নাম্বার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? কমনলি মিসইউজড ওয়ার্ডস, অর্থ জানা থাকলে এটা পারা যায়, আবার অ্যাডমিশনের সময় আসলে এই ধরনের টপিক মূলত আমরা একাডেমিকে কমই পড়ি, বাট হ্যাঁ অবশ্যই ইজিলি এটা পারা যাওয়া উচিত যদি একটুখানি চিন্তা করো তাহলে। ওকে, নেক্সট যেটা কোয়েশ্চেন আমাদের টেন্সের কোয়েশ্চেন। টেন্স এবং এর সাথে ভার্বের কানেকশন, মূলত টেন্স তো আমাকে ভার্বেরই হচ্ছে ইয়া চিনতে সাহায্য করে, রূপ চিনতে সাহায্য করে। বাক্যে স্পষ্টভাবে দেয়া আছে দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে এগো, মানে লং এগো, হ্যাঁ লাস্ট ইয়ার, লাস্ট উইক, এই ধরনের জিনিস থাকলে আমরা স্পষ্ট জানি কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। একেবারেই যে ব্যতিক্রম নাই তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের অ্যাডভার্ব গুলো থাকলে আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে দেখো the teacher asked Zafar, জাফরকে টিচার জিজ্ঞাসা করলেন, dash your exercises yesterday during the time allotted to you, তুমি কি গতকাল তোমার এক্সারসাইজ গুলো করেছো, প্র্যাকটিস করেছো ডিউরিং দ্য টাইম অ্যালটেড টু, যে সময় তোমাকে সময় দেয়া হয়েছিল, টাইম অ্যালট করা মানে নির্দিষ্ট সময় বেঁধে দেয়া। তাহলে দেখো পাস্ট ইনডিফিনিট অনুযায়ী হ্যাভ, আর, ক্যান সবই কি প্রেজেন্ট টেন্স, একমাত্র পাস্ট টেন্স এখানে ডিড ইউ প্র্যাকটিস, তাহলে ডিড ইউ প্র্যাকটিস ইওর এক্সারসাইজেস ইয়েস্টারডে ডিউরিং দ্য টাইম অ্যালটেড টু ইউ, তাহলে অবশ্যই আমরা কিন্তু এ নাম্বার পেলাম। এবং এখান থেকে খুবই মজার একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, দেখো এক্সারসাইজকে, এক্সারসাইজকে কি এখানে প্লুরাল হিসেবে রেখেছে না? ঘটনা 23-এর যে অ্যাডমিশন টেস্ট সে সময়কার ঘটনা। আমাদের বাজারে প্রচলিত বিখ্যাত একটা বই আছে, আমি বইটার নাম না বলি, তোমরা মজা পাবা জিনিসটা শুনে। তো ওইখানে একটা প্রশ্ন এসেছিল যে নিচের কোন বাক্যটি সঠিক, এবং সেখানে বাকিগুলা ভুলভালই ছিল, দুইটা অপশন নিয়ে কনফিউশন ছিল। একটা ছিল টু সাইকেল ইজ গ্রেট এক্সারসাইজ, আরেকটা ছিল সাইক্লিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। সো আমাদের দেশের ওই বিখ্যাত বই লেখক তার বইতে উনি ব্যাখ্যা দিলেন বা ব্যাখ্যা দিয়েছেন কি, এক্সারসাইজ আনকাউন্টেবল নাউন, তাই কোন এক্সারসাইজের সামনে এ বা এন বসানো যাবে না, যাবে না জন্য উনি অ্যান্সার নিলেন টু সাইকেল ইজ গ্রেট এক্সারসাইজ, উনি বললেন সাইক্লিং ইজ আ গ্রেট এক্সারসাইজ, এটা ভুল একটা বাক্য। ঠিক আছে, এটা ভুল বাক্য। কেন ভুল বাক্য? কারণ এই যে এক্সারসাইজের সামনে এখানে এ বসানো হয়েছে। তো সাইক্লিং বা টু সাইকেল, হ্যাঁ এটা সত্য, সাইক্লিং বা টু সাইক্লিং, টু সাইকেল দুইটাই এখানে বসতে পারে, সাবজেক্টের জায়গায় জিরান বা ইনফিনিটিভ দুইটাই বসতে পারে, কিন্তু উনি বললেন এখানে এ নাই, এজন্য এটা সঠিক উত্তর। এখন বিশ্বাস করো ভাই, যারা এইটাকে তার বই পড়ে তার ব্যাখ্যা শুনে দাগাইছে, আমি নিজে পার্সোনালি আমার একটা স্টুডেন্টকে চিনি, আলহামদুলিল্লাহ পরে ওর ল চলে আসছে, কারণ ওর এই একটা জিনিসই ভুল হয়েছে, ও ওই বই দেখে ব্যাখ্যা দেখে পড়ে গেছিল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ যে ওর ল ছুটে যায় নাই, কিন্তু বাই চান্স যদি এমন হতো যে ওই ওটা ছাড়াও আরো কিছু জিনিস ভুল ছিল ইংরেজিতে, বাই চান্স আর এক মার্কও যদি কাটা যেত, ল কিন্তু ছুটে যাইতো। সো কোন অবস্থাতে দেখো মানে আমার ভার্সিটির প্রশ্নে এক্সারসাইজকে এক্সারসাইজেস বলছে, তুমি অক্সফোর্ড ডিকশনারি, ক্যামব্রিজ ডিকশনারি খুঁজে বের করো, এক্সারসাইজ থেকে এক্সারসাইজেস অবশ্যই হয়। হ্যাঁ, ক্ষেত্র বিশেষে এক্সারসাইজকে আনকাউন্টেবল নাউন হিসেবেও ব্যবহার করা যায়, কিন্তু এটা আনকাউন্টেবলই হবে এমনটা বাধ্যবাধকতা কোনো নাই। তাই এখানে এক্সারসাইজকে সিঙ্গুলার প্লুরাল দুইটাই ব্যবহার করা যায়। সো সঠিক উত্তর আসলে সাইক্লিং ইজ আ গ্রেট এক্সারসাইজ। এইটা একেবারে বিশাল বিপদ। সো তোমরা যখনই দেখবা সাধারণ নিয়মের বাইরে যে কোনো একটা জায়গায়
আজগুবি এক্সপ্লেনেশন আছে। এখন এটা যে সবসময় ভুল ব্যাপারটা তা না। সো আজগুবি এক্সপ্লেনেশন দেখলেই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমার কাছের যিনি টিচার, আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে এমন কোনো কথা নাই, তোমার কাছের যিনি টিচার আছেন, যিনি তোমার পড়াচ্ছেন, তুমি যেখানে যুক্ত আছো যাদের সাথে, তাদেরকে জিজ্ঞাসা করো, একটু শিওর হয়ে নাও, বা আমাদেরকে তো রিচ আউট করতেই পারো, কোনো অসুবিধা নাই। ওকে, পরের প্রশ্নে যাই। দেখো, এটা তো দেখলামই আমরা। পরের যে প্রশ্ন, একদম ঢাকা ভার্সিটি লাস্ট 4-5 বছরে এটা মিস করে নাই, ফিগার অফ স্পিচ। এটা মূলত তোমরা হচ্ছে একটা অ্যাডমিশনে এসে পড়ার মতোই টপিক, এটা বোঝারও আছে, মুখস্থরও বিষয় এখানে আছে। এটা মূলত আমরা একাডেমিকে পড়ি না। সো কেউ কেউ অনেকে আবার মানে যারা হচ্ছে খুব অ্যাডভান্স তারা আগায় রাখে অবশ্যই। সো ফিগার অফ স্পিচ হচ্ছে অলংকার, যেটাকে বলি লেখার মধ্যে বিশেষ বিশেষ ধরন, উপন্যাস, গল্প, কবিতা, নাটকে লেখক বা কবিরা যে বিশেষ বিশেষ একটা টুল ব্যবহার করেন সেগুলো। সো লাইফ ইজ আ পাজেল, এখানে জীবনকে সরাসরি পাজেল বলা হচ্ছে। তো যদি কখনো কোনো কিছুর মধ্যে সরাসরি অসম তুলনা করা হয়, মানে তুমি কথার কথা বললা যে লাইফ, তোমাদের এইচএসসির বইতেই কিন্তু আছে ড্রিম পোয়েমের মধ্যে, লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, জীবন হচ্ছে ডানা ভাঙা পাখি। তাহলে জীবনের সাথে দেখো অসম কেন বললা, কোথায় পাখি কোথায় জীবন, জীবন তো আর পাখি না, কিন্তু জীবনকে পাখির সাথে সরাসরি অসম জিনিসের সাথে তুলনা করা হলো। শেক্সপিয়ার বলে গেছিলেন লাইফ ইজ আ ওয়াকিং শ্যাডো, ঠিক আছে? বা তুমি বললা যে দ্য কিং ওয়াজ ধরো রাজাকে তুমি তুলনা করতেছো, সো তুমি এরকম তার সেই খুবই শক্তিশালী পরাক্রমশালী এটা বলতে যে বলছো দ্য কিং ওয়াজ আ লায়ন, তাহলে সিংহ হিসেবে রাজাকে সরাসরি সিংহ নামে ডাকতেছো। ইউ আর দ্য মুন অফ মাই লাইফ, তুমি আমার জীবনের চাঁদ, তাহলে তুমি একজন ব্যক্তি, চাঁদ তো একটা উপগ্রহ, দুইটা এক জিনিস না। অসম জিনিসের সরাসরি তুলনা, অসম জিনিসটার নামেই তোমাকে ডাকা, এগুলোকে আমরা বলে থাকি কি ভাইয়া? মেটাফোর। সিমিলি হচ্ছে এই মেটাফোরের মতোই তুলনা, কিন্তু এখানে আসলে অ্যাজ অথবা লাইক এই দুইটা শব্দ থাকে, মানে এই জিনিসটাই যে লাইফ ইজ লাইক আ ব্রোকেন উইং বার্ড যদি বলতো, ওই লাইক থাকলে ওটা সিমিলি হয়ে যাইতো। পার্সনিফিকেশনের বাংলাটা জানলে বোঝা যায় ব্যক্তিকরণ, অর্থাৎ কোনো বস্তুবাচক জিনিসকে বা জড় পদার্থকে ব্যক্তির রূপ দেয়া, অর্থাৎ জীবের রূপ দেয়া। যেমন মাই কার ইজ ইটিং মাচ অয়েল নাওএডেজ, আমার গাড়ি ইদানিং অনেক তেল খাচ্ছে। এখন বলো গাড়ি কি খাইতে পারে? কিন্তু তেল ব্যবহার হয় এটার সাথে খুব কাছাকাছি। মানুষ যেমন মুখ হা করে খাবার খায়, প্রাণীরা হা করে খাবার খায়, গাড়ির যেখানে তেল দিতে হয় ওটার তুমি খুলে হা করে ওখানে তেল দিচ্ছ, এটা খাওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বস্তুকে ব্যক্তির রূপ দেয়া হচ্ছে পার্সনিফিকেশন। আর অক্সিমরন, ঠিক আগের বছরে অক্সিমরন কথাটা আসছিল। অক্সিমরন জিনিসটার মধ্যে দুইটা শব্দ আছে, একটা হচ্ছে অক্সি আর একটা হচ্ছে মরণ। অক্সি অর্থ চালাক আর মরণ অর্থ হচ্ছে বোকা, চালাক বোকা। পাশাপাশি দুইটা সম্পূর্ণ বিপরীতধর্মী শব্দ পাশাপাশি বসে যদি একটা অর্থ তৈরি করে, যেমন A terrible beauty was born, এটা আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার গত বছর, মানে 25-এর আগে 24-25 সেশনে। বা এরকম আরো আছে যে হি ইজ রেগুলারলি ইররেগুলার, তোমার বন্ধু দেরি করে কিন্তু দেরি করতে সে ভুল করে না, নিয়মিতভাবেই সে দেরি করে, তাহলে রেগুলারলি ইররেগুলার। টেরিবল বিউটি বিপরীত শব্দ, টেরিবল ভয়ঙ্কর, বিউটি মানে সৌন্দর্য, ঠিক আছে? সো পাশাপাশি বিপরীত শব্দ বসে যদি বিশেষ অর্থ তৈরি করি সেটাকে আমরা বলি অক্সিমরন। আর এখানে লাইফ ইজ আ পাজল, জীবনকে বলা হয়েছে একটা পাজলের মতন, গোলক ধাঁধার মতন। তাহলে মত না বলে সরাসরি তুলনা হয়েছে, এই জন্য এটাকে আমরা মেটাফোর বলতেছি। ওকে, আরেকটা সিনোনিম অ্যান্টোনিম, আরেকটা ভোক্যাবের কোয়েশ্চেন আমরা একটু চিন্তা করতেছি। তাহলে এখানে দেখো দ্য সিনোনিম অফ এক্সস্টেড, এক্সস্টেড মানে কি? ক্লান্ত। আর দেখো জানতে চাইছে আমার কাছে কিন্তু সিনোনিম মানে সমার্থক শব্দ। আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই, রিপ্লেনিশড। দেখো রিপ্লেনিশ কথার অর্থ হচ্ছে কাউকে পূর্বের অবস্থার থেকে পরিপূর্ণভাবে রিচার্জ করে দেয়া। তাহলে রিপ্লেনিশড মানে উজ্জীবিত হওয়া, নির্জীব অবস্থা থেকে উজ্জীবিত হওয়া। তাহলে ক্লান্ত এটার বিপরীত হয়ে যাচ্ছে, তোমার কাছে তো জানতে চাইছে সমার্থক, তাহলে এটা বাদ। ইনভিগোরেটেড, এটার মূল শব্দ আসলে ভিগর,
ভিগর মানে শক্তি, জীবনী শক্তি, পৌরসত্ব ভিগর বলা হয়। তাহলে ইনভিগোরেটেড মানে কি? শক্তি লাভকৃত। তাহলে শক্তি লাভ ক্লান্তির ঠিক বিপরীত, হচ্ছে না কোনোভাবে। এবং তুমি প্রশ্নে উপরের তিনটা যদি নাও জানো, এনার্জেটিক দেখেই তুমি বুঝতেছো এনার্জি মানে শক্তি, তাহলে এইটাও হচ্ছে না। এনার্জেটিক মানে যে একদম উজ্জীবিত, প্রাণবন্ত, তার মানে যার ভিতরে জীবনী শক্তি আছে। তাহলে বাকি থাকতেছে ডিপ্লেটেড। ডিপ্লেটেড মানেও হচ্ছে একেবারে ক্লান্ত, সকল ধরনের জিল নষ্ট হয়ে যাওয়া, ক্লান্তিতে অবসাদ গ্রস্ত হয়ে পড়া। তাহলে ডিপ্লেটেড হচ্ছে এটার বিপরীত শব্দ। সো আমরা যদি একটুখানি চিন্তা করি যে আগেকার মতন কিন্তু ওই তোমার অনেকে যেটা বলে গ্রামার এবং মেমোরাইজিং পার্ট, যে 10টা গ্রামার 5টা মেমোরাইজিং আসে, ব্যাপারটা কিন্তু ওইরকম না। তুমি আজকের প্রশ্নটা একটু ভালোভাবে দেখো। এখনকার সময় এসে, বা এটা না, আমরা যখন আরো বিগত বছরের অন্যান্যগুলোও দেখাবো, এই 10 কিন্তু কমে 8ও হইতে পারে, এই 5 কিন্তু বেড়ে 7ও হইতে পারে। সো তোমার মেমোরাইজিং কে তুমি যদি শুধু অ্যাডমিশনে যে পড়তে চাও, বিপদ হবার সম্ভাবনা আছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, একাডেমিক লাইফ থেকে তোমরা চেষ্টা করবা মেমোরাইজিং পার্টটাকে যতটুকু সম্ভব আগায় রাখতে। তবে এটার জন্য আহামরি দিন দুনিয়া উদ্ধার করতে হবে না। এবং আমরা যে বারবার করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে আসছি ত্রয়ী পরিবার থেকে, যে প্রি অ্যাডমিশন দিয়ে তোমার মাথা নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু অনেকেই প্রস্তুত আছে বাজারে। প্রি অ্যাডমিশন দিয়ে তোমাকে ভয় দেখায় একদম শেষ করে ফেলবে। ভাই, যেটুকু তোমার আগায় রাখা দরকার সেটা তোমার একাডেমিক দিয়ে আগায় রাখা সম্ভব। আমরা আজকে দেখছি না কতগুলো টপিক যেগুলো আমাদের একাডেমিক লাইফে আমরা কভার করে ফেলি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, গ্রুপ ভার্ব বলো, রাইট ফর্মস অফ ভার্ব বলো, আসে না এগুলা? আবার তুমি তোমার টেক্সট বুকের যেসব শব্দ আছে সেগুলাই যদি ভোকাবুলারির জন্য পড়ে আগায় রাখো, সেগুলাই তোমাকে অ্যাডমিশনে অনেক বড় একটা এজ দিবে। সো উল্টাপাল্টা বাইরের বই পড়ার বা এক্সট্রা বই পড়ার এখন দরকার নাই। তুমি এইচএসসির সিলেবাসটাই প্রপারলি পড়ো, ওইটাকেই অ্যানালাইজ করে পড়ার চেষ্টা করো, ওইটার সাথে অ্যাডমিশনকে রিলেট করে পড়ার চেষ্টা করো। বাকি যা পড়াশোনা আছে অ্যাডমিশনের সময় আসো, আমরা তোমাদেরকে গুছাই দেবো ইনশাল্লাহ। সো আজকের মতন এই ক্লাস এখানে শেষ হয়ে গেল। দেখো, নিজের ভুল স্বীকার করতে শেখা উন্নতির প্রথম ধাপ, যার অর্থ আমরা আসলে এটাই বুঝতে চেষ্টা করি না যে আমরা ভুল পথে আগাচ্ছি, আমরা ভুলভাবে আগাচ্ছি। তোমার বড় ভাইরা, বড় বোনরা এক কাজ করে আসছে, এখন এটা যদি অ্যাবসার্ডও হয় তুমি চোখ বন্ধ করে সেটাই করতে থাকলা। ভাই, এখন ইনফরমেশনের যুগ, ইনফরমেশন তোমার সামনে আছে, দেখো, বুঝো, তারপরে সিদ্ধান্ত নাও। মানুষের মতন গদবাঁধাভাবে চোখ ঢেকে তুমি সামনে আগাইও না ভাই, তুমি দেখে বুঝে তারপর সিদ্ধান্ত নিয়ে আগাও। এবং তোমার ভুল স্বীকার করে তারপরে তুমি তোমার উন্নতির প্রথম ধাপে পৌঁছায় গেছে, এর পরের ধাপ হচ্ছে ওই ভুলগুলোকে বাদ দিয়ে তারপরে সামনের দিকে সঠিক পথে আগা। গাইডলাইন দেওয়ার জন্য আমরা আছি, পড়াশোনা এবং কষ্ট করার জন্য তোমাকে আগাইতে হবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। এবং অবশ্যই কমেন্টে জানিয়ে এরকম ক্লাস তোমরা আরো চাও কিনা। এবং আমার সেই ট্রান্সলেশন ছেলেটি শুয়ে শুয়ে ডিম পাড়ার ব্যাপারে মিথ্যা কথা বলছিল, এটার ট্রান্সলেশন কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।